সবাইকে স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। সমসাময়িক বিষয় এবং ঘটনা নিয়ে আলোচনা অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আজকের আমাদের আলোচনার বিষয় গণতন্ত্র, নির্বাচন এবং অন্যান্য প্রসঙ্গ। শুরুতেই জানিয়ে রাখতে চাই, আজকের আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনারা একসাথে দেখতে পাচ্ছেন। আজকে আমাদের সাথে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমার পাশে রয়েছেন শামসুল আলম লিটন, চেয়ারম্যান আতিশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ট্রাস্ট, এবং আরও রয়েছেন ডক্টর শাখাত হোসেন সায়ন্থ, সাধারণ সম্পাদক জি9। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে দেখে নেব আজকের বৈশাখী টেলিভিশনের সংবাদ শিরোনামগুলো। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে মনে করে বিএনপি। প্রয়োজনীয় সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় জামায়াত। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের কল্যাণ বয়ে আনে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আব্দুল্লাহ। পরিবর্তন চায় অন্য সংগঠনও। ভারতীয় গণমাধ্যমে প্রোপাগান্ডা কমেছে মন্তব্য এলজিআরডি উপদেষ্টার। বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো একক রাজনৈতিক দলের সাথে নয় বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব। ভারতের কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি নাবিকদের ফেরাতে দিল্লির সাথে আলোচনা চলছে, জানালেন পররাষ্ট্র সচিব। দ্রুত ফেরানোর আশা। এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের। নেতিবাচক কাজের জন্য দেশবাসীর কাছে র্যাব মহাপরিচালকের দুঃখ প্রকাশ। আমরা শিরোনামগুলো দেখে নিচ্ছিলাম এতক্ষণ। আপনারা জানেন, প্রতিদিনই আমরা নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজকের আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয় গণতন্ত্র, নির্বাচন এবং অন্যান্য প্রসঙ্গ। এ বিষয়ে আমরা আলোচনা করব। শামসুল আলম লিটন, আপনার কাছে প্রথমে আসতে চাই আমি। বর্তমানে নির্বাচন এবং সংস্কার এই দুটি বিষয় নিয়ে জোর আলোচনা চলছে। কবে নাগাদ নির্বাচন হবে, কতটুকু সংস্কার করা প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকেও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়েছেন। তিনি মনে করছেন যে সাম্প্রতিক যে সংকট, সেটি মোকাবেলায় আসলে নির্বাচিত সরকার ছাড়া এটি আসলে চ্যালেঞ্জের হয়ে যাচ্ছে। আপনার মতামত জানতে চাই এই বিষয়ে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমার বিশ্ববিদ্যালয়টি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়, এবং এখানে যেহেতু ল পড়ানো হয়, আমরা সংস্কার নিয়ে কাজ করছি আমাদের ল ফ্যাকাল্টি। এবং সংস্কার যে প্রক্রিয়াটি, আমরা বেশ কয়েকটি রাউন্ড টেবিল কনফারেন্স এবং সেমিনার করতে গিয়ে দেখলাম যে যেই সংস্কারটি নিয়ে কাজ হচ্ছে, ইলেকট্রাল অ্যান্ড কনস্টিটিউশনাল দুটোই, যখন সংস্কার হিসেবে কমিশন গ্রহণ করবে, তা থেকে সংসদ যখন চালু হবে, পরবর্তী সংসদ, এইগুলোকে র্যাটিফাই করতে হবে। তো ততদিন এটা ইনভ্যালিড হয়ে যায় কি না, কারণ আপনি দেখবেন যে শুধু বাংলাদেশই নয়, বিশ্বের যে কোনো স্থানেই প্রত্যেকটা পরিস্থিতি পরিবর্তনশীল, এবং রাজনৈতিক পরিস্থিতি তা থেকে মোটেই ভিন্ন কিছু নয়। সুতরাং যে সংস্কারটি নিয়ে এত আয়োজন হচ্ছে, এবং এই যে সংস্কার এবং নির্বাচন নিয়ে যে বিতর্ক, এটি কিন্তু একটি অত্যন্ত প্রয়োজনীয়, অপ্রয়োজনীয়, অত্যাবশ্যকীয় বিতর্ক। অত্যাবশ্যকীয় মানে হচ্ছে সংস্কার একটি এজেন্ডা, সে কারণে আলোচনা করতে হবে, বাট এর মাত্রাটা কিন্তু অপ্রয়োজনীয়। কারণ এটা কিন্তু আমরা কি কিয়ামত পর্যন্ত সংস্কারের কথা বলছি? মানে কিয়ামত পর্যন্ত কেমন করে দেশ চলবে সেটা সংস্কার। তার মানে এই পরিস্থিতি ওই পর্যন্ত চলবে, কিন্তু রাষ্ট্র তো একটা পলিটিক্যাল মেশিনারিজ। আমরা গত কয়েক মাসেই দেখতে পাচ্ছি তুমুল জনপ্রিয় যে সরকার, সেই সরকার কিন্তু দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এগুলো নিয়ে কিন্তু অ্যাপ্রুভাল রেট কিন্তু কমে যাচ্ছে। এবং এখানে যদি আপনারা মিডিয়া, আপনারা বৈশাখী টিভি এবং অন্যান্য মিডিয়া যদি অ্যাপ্রুভাল রেটটা যদি করতেন ডে ওয়ান থেকে এভরিডে, এবং নিউট্রাল, একদম স্যাম্পলিং করে সোসাইটির বিভিন্ন মানুষ থেকে, তাহলে কিন্তু আপনারা দেখতেন যে ওঠানামাটি, এবং সেখান থেকে কিন্তু সরকার সিগন্যাল পেতে পারত কেন অ্যাপ্রুভাল রেট কেন বাড়ছে, কেন কমছে, 50-এর উপরে যে মানুষগুলো, তাদের মতামত কতটা কমছে বাড়ছে, 30 থেকে 40-এর মধ্যে এবং 20 থেকে 30-এর মধ্যে তাদের অবস্থাটা কি। সো আমার মনে হয় মিডিয়া এই কাজগুলো করলে এই ব্যাপারগুলো আরও ভালো দেখা যায়। তবে আমার মনে হয় সংস্কার নিয়ে সকলের মধ্যেই, এত একাডেমিক না হলেও সকলেই বোঝে যে একটা আইন নিয়মকানুন হওয়ার পরে 2-3 বছর, 4 বছর পরে, অথবা 4 মাস পরেও তাতে কিছু শব্দগত পরিবর্তন, ধর্ম, কিছু বৈশিষ্ট্যগত পরিবর্তন আবার প্রয়োজন হতে পারে। সো মূলত একটি কথা কিন্তু সর্বজনীন, সেটি হচ্ছে যে যেই নির্বাচনে সকল মানুষ
ভয়ভীতির ঊর্ধ্বে উঠে তার নেতা নির্বাচন করতে পারবে, তার সংসদ সদস্য নির্বাচন করতে পারবে, সেই নির্বাচনটি মানুষের দরকার। এবং এই প্রক্রিয়া এবং পরবর্তী প্রক্রিয়ায় মানুষ যাতে রাতে ঘুমাতে পারে শান্তিতে এবং রাস্তায় চলাচল করতে পারে, সেই সংস্কারটি রাষ্ট্র নিশ্চিত করবে, অতটুকু। এরপরে কিন্তু চলমান চলতে থাকবে, সো লিমিটেড। জি, সেক্ষেত্রে আসলে ধরলাম প্রয়োজনীয় সংস্কার হলো, পরবর্তী নির্বাচিত যিনি সরকার আসবেন, সেই সরকার আসার পরে সেই সংস্কার কতটুকু সংস্কারের জায়গায় থাকবে, সেটাও কিন্তু একটি আসলে প্রশ্ন থেকে যায়। অবশ্যই, এবং সেই রাজনৈতিক দলগুলোকে একটা কমন চার্টারে অবশ্যই আসতে হবে, কারণ যেই রক্ত এক সাগর রক্তের বিনিময়ে, বলতে গেলে আমাদের রক্ত, প্রত্যেকটা মৃত্যু এক একটা জীবন্ত, এক একটা ট্র্যাজেডি। প্রত্যেকটা মৃত্যু, আপনি দেখুন 1600 বলছি এখন আমরা, এর চেয়ে বাড়ছে, প্রতি সপ্তাহে বাড়ছে, প্রতি সপ্তাহে, এবং চোখ হারিয়ে অন্ধ হয়ে গেছে 20-21 হাজার, এবং সাংবাদিক, এক একটা করুণ ঘটনা। এই করুণ ঘটনার, এই রক্তের একটা দাবি আছে, সেই দাবিটি হচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থা আমরা 53 বছর লালন করেছি, এটা আমরা চাই না। অর্থাৎ এটা হচ্ছে রাইটিং অন দ্য ওয়ালের কথা। এটি যদি রাজনীতিকরা এবং নীতি নির্ধারকরা সকলে যদি বুঝতে ব্যর্থ হন, তাহলে কিন্তু এই সরকার, পরবর্তী সরকার এবং তারও পরবর্তী সরকারের জন্য অনেক ভয়াবহতা অপেক্ষা করছে। জি, ধন্যবাদ। ডক্টর সাখাওয়াত হোসেন, আপনার কাছে আসতে চাই। আপনার কাছে কি মনে হয় এই যে প্রয়োজনীয় সংস্কার, ঠিক কতটুকু সংস্কার হলে প্রয়োজনীয় সংস্কার হয়েছে বলে আমরা ধরে নিতে পারি, বা ঠিক কবে নাগাদ নির্বাচন হলে দ্রুত সময়ের মধ্যে সেই নির্বাচনটা হচ্ছে বলে আমরা মনে করতে পারি? আপনার কি মনে হয়? আসলে কতটুকু সংস্কার হলে প্রয়োজনীয় সংস্কার হয়েছে, এটা একেবারে একটা আপেক্ষিক বিষয়। এটা আমার কাছে একরকম, লিটন ভাইয়ের কাছে একরকম, আপনার কাছে একরকম। কিন্তু সংস্কার বেসিক কতটুকু না হলেই নয়, সেরকম একটা ধারণা করা যেতে পারে যে আমরা সংস্কারটা চাচ্ছি কেন। চাওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমাদের দেশে দীর্ঘদিন ধরে মানুষ ভোট দিতে পারছিল না, ভোটের অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে। তাহলে আমরা ভোট দিতে চাই। ভোট দিতে চাওয়ার জন্য এমন একটা বিধি ব্যবস্থা প্রণয়ন করা যাতে মানুষ তার ভোটটি দিতে পারে নির্বিঘ্নে, জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে। আচ্ছা, করলো, জনপ্রতিনিধি নির্বাচন করবার পরে ওই জনপ্রতিনিধি যেন আবার নির্বাচিত স্বৈরাচারে পরিণত না হয়, সেজন্য আরও কিছু বিধি ব্যবস্থা সেটা করা, যাতে তাকে একটা লাইনের মধ্যে চলতে বাধ্য করা যায়। তৃতীয় হলো, যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে দেশ চালাবেন এবং নির্বাচিত স্বৈরাচার রূপে আবির্ভূত হবেন না, তারা যাতে ভবিষ্যতের জন্য আবার মানুষের যে আত্মমর্যাদা এবং অধিকার নিয়ে বাঁচবার যে আকাঙ্ক্ষাটা, সেটার প্রতি রেসপেক্ট দেখান এবং ওই পরিকল্পনা নিয়ে চলতে বাধ্য হন। এবং তারা যদি কোনো গুরুতর অপরাধে যুক্ত হন বা যে কোনো ধরনের অপরাধে, তাহলে যেন তার আইনানুগ বিচারটা হয়। এবং কারো হাতে ক্ষমতা থাকলে সে যেন ওই ক্ষমতার যথেচ্ছ ব্যবহার করতে না পারে এবং দুর্বলের প্রতি নিপীড়ক হয়ে উঠতে না পারে। এইরকম বেসিক কিছু জিনিসই তো মানুষের চাওয়া। একজন মানুষের বেসিক চাওয়ার মধ্যে খুব সামান্য, ভোটটা দিতে চায়, আমার সন্তানটা বা আমি যেন একটা ভালো মোটামুটি খেয়ে পড়ার মতো একটা চাকরি পাই, চাকরির বাজারটা চাই। আমি ব্যবসা করতে চাইলে যেন আমি নির্বিঘ্নে ব্যবসাটি করতে পারি, সেটি চাই। আমার উপর যেন কেউ জুলুম করতে না পারে, জুলুমের শিকার হলে যেন রাষ্ট্র তার প্রতিকার করে এবং বিচারের আওতায় আসতে পারে। এরকম বেসিক জিনিসগুলো তো। এখন এই সমস্ত কিছুর মূলে কিন্তু আমি বলি ভোট। শুধুমাত্র একজন মানুষ যদি ভোট দেওয়ার অধিকারটা তার হাতে পায় শক্তভাবে, আর যারা জনপ্রতিনিধি নির্বাচিত হতে চায় বা রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে আসতে চায়, তাদের মনে যদি ওই ভয়টা থাকে যে আমি এদের প্রতি যদি সম্মান না দেখাই, তাহলে এরা পরের বার আমাকে ভোট দিবে না, তখন তারাও ঠিকমতো চলবে। ফলে শুধুমাত্র ভোটের অধিকারটা প্রতিষ্ঠিত হলে মানে অর্ধেকের বেশি গণতান্ত্রিক অধিকার অটোমেটিক্যালি চলে আসে। এখন সেই ক্ষেত্রে এই যে সংস্কার, তাহলে কি ভোট দেওয়ার জন্য দরকার একটা ভালো নির্বাচন কমিশন দরকার। সেই নির্বাচন কমিশনের অধীনে যে স্ট্রাকচারাল যে চেঞ্জ বা ম্যান পাওয়ার এবং তাদের যে বিধি ব্যবস্থা, সেখানে কিছু পরিবর্তন দরকার। হলো নির্বাচন করতে হলে শুধু নির্বাচন কমিশনই পারবে না, তাদের প্রশাসন এবং পুলিশ লাগবে। তাহলে ওইখানে 16 বছর ধরে যে ফ্যাসিবাদী কায়দায় লাঠিয়াল বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে, সেইখানে কিছু সংস্কার দরকার হবে।
নির্বাচনী আইন সহ এবং কেউ যদি এই নির্বাচনে বিভিন্ন রকমের বিধি ভঙ্গ করে তাহলে অনেক সময় এটা আদালত পর্যন্ত গড়ায়, অথবা কারণ আমি মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাজা দিয়ে নির্বাচনে অযোগ্য করার প্রবণতা থাকে, ফলে বিচার বিভাগটাকেও সততা দেখাতে হবে, বিচার থাকতে হবে। এইরকম বেসিক কয়েকটা জায়গায় যদি সংস্কার করে একটা ভালো নির্বাচন হয় এবং সেই ভালো নির্বাচনের মাধ্যমে যদি জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দেয়া যায়, এটুকু সংস্কারকেই আমি মনে করি আপাতত প্রয়োজনীয় সংস্কার। এর বাইরে এই যে এটা করতে যত সময় লাগবে এবং অনির্বাচিত সরকার যত বেশি দিন থাকবে অস্থিরতা তত বেশি বাড়বে, এই সরকারের ফেইলিওর রেটও তত বাড়বে। কারণ হচ্ছে অনির্বাচিত এরকম অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের কিন্তু উইং, ওই সরকারের উপদেষ্টা মণ্ডলী সহ তারা যে বডিটা এবং তার উইং হচ্ছে প্রশাসন। রাজনৈতিক দলের শক্তি হচ্ছে রুট লেভেল পর্যন্ত তার নেতা কর্মী, একদম ওয়ার্ড লেভেল ইউনিয়ন লেভেল পর্যন্ত তার কমিটি বিস্তৃত। ফলে একটি রাজনৈতিক দল, বড় শক্ত সামর্থ্য আছে এমন একটি রাজনৈতিক দল, তারা যদি ভালো করতে চায় তাহলে অনেক ভালো করার সক্ষমতা রাখে, খারাপ করতে চাইলে অনেক খারাপ করার সক্ষমতা তারা রাখে, যেটা 16 বছর আওয়ামী লীগ করেছে খারাপটা। আর এই রকম অন্তর্বর্তীকালীন সরকার বা অনির্বাচিত সরকার, তাদের ওই রকম কিন্তু উইংগুলি থাকে না, ফলে নির্ভর করতে হয় প্রশাসনের উপরে। সেই পুলিশ প্রশাসন তারা আবার 16 বছরের ফ্যাসিবাদের নিয়োগ করা, তাদের সেই ফ্যাসিবাদ দিয়ে কিন্তু রয়ে গেছে মেজরিটি জায়গায়। ফলে তারা যত বেশি দিন থাকবে নানান রকমের ট্রাবল তৈরি হবে, ফ্যাসিবাদ আবার নতুন করে তারা সংগঠিত হওয়ার সুযোগ পেয়ে যাবে, দ্রব্যমূল্য সহ নানান বেসিক ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে রাগ ক্ষোভ জন্ম নিচ্ছে, এইসব মিলে রাষ্ট্রের অবস্থা আস্তে আস্তে খারাপ দিকে যাবে। ফলে তারা যত বেশি দিন যাবে, যেই সংস্কার করে যে ভালোর উদ্দেশ্য নিয়ে কাজ করছে, এটা হিতে বিপরীত হতে পারে। জি, ধন্যবাদ। জনাব শামসুল আলম লিটন, আপনার কাছে আসতে চাই। আজকের জামায়াতের আমির তিনিও কিন্তু আসলে নির্বাচনের কথা বলছেন, তবে তিনি বলেছেন যে তারা আসলে প্রয়োজনীয় সংস্কার শেষে যথাসময় নির্বাচন চান। আমরা দ্রুত নির্বাচনের কথা তো শুনছি, যথাসময় বলতে আসলে কি বুঝবো আমরা? আসলে এটা হচ্ছে পলিটিক্যাল পার্টির বিভিন্ন মারপ্যাচ, তাদের মনে কি আছে আমরা তো জানি না, তারা কে কি চান। ভাষাগতভাবে তারা দুজনেই নির্বাচনের কথাই বলছেন এবং সর্ববৃহৎ রাজনৈতিক দলের মহাসচিব, তিনি অত্যন্ত সজ্জন মানুষ, তিনি শব্দ চয়নে অনেক সময় খুবই উদার এবং উদারতার সীমা অনেক সময় সব কিছুকে অতিক্রম করেও যায়, যেটা অনেক সময় তিনি সমালোচিত হন। কারণ তিনি যেভাবে আওয়ামী লীগের কথাটি বলেছিলেন, তিনি পরবর্তীতে বলেছেন সেটা অপব্যাখ্যা করা হয়েছে, বাট আমি স্পষ্টভাবে যদি শুনে থাকি তাহলে সেটা হচ্ছে নির্বাচনে আওয়ামী লীগকে চান, তার দল এই কথাটি বলেছেন। সত্যিকার অর্থে গণতন্ত্রে উদারতার সুযোগ কতখানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই কথাটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে যে নাজি পার্টির তো সমর্থক আছে অনেক, তাহলে এই পার্টি যদি নিষিদ্ধ করা হয় তাহলে কিভাবে গণতন্ত্র হবে। এই কারণেই আজকে বিএনপি বড় দল হিসেবে একক এবং অনেকে মনে করছেন 290 সিট পেয়ে যাবে, সুতরাং এইভাবে তো হবে না, এখন অন্য পরিস্থিতি করতে হবে। সবাই মিলে আমরা চিন্তা করছি কী ধরনের সরকার আমরা চাই, তা না আসা পর্যন্ত নির্বাচন করতে দেব না। বিএনপিকে ঠেকাতে হবে এরকম একটা সাউন্ড আছে, আবার অন্য কিছু আনতে হবে সেরকম একটা সাউন্ড আছে। 111-এর অত্যন্ত একটা ফেইল্ড প্র্যাকটিস, সেটাকে আবার আমরা ল্যাবরেটরিতে আনার চেষ্টা হয়তো হতে পারে, এরকম সমালোচনা শোনা যাচ্ছে পাবলিক ডোমেনে। কিন্তু একটা ফেইল টেস্ট কখনো সোশ্যাল সায়েন্সে অথবা পিওর সায়েন্সে কখনো সেকেন্ড টাইম প্রয়োগ করা হয় না, কারণ ওটা আরেকটা ফেইল ডিম দিবে এবং সেটা অনেক বড় অপচয়। একবার আমরা 15 বছরের জন্য ইয়েতে আসলাম এবং আরেকবার যদি অনিয়মতান্ত্রিক শাসনকে দীর্ঘায়ু দেওয়া হয় 2 বছর অথবা তার চেয়ে বেশি এই 111-এর মতো একটা ফর্মুলায়, তাহলে আমি বিশ্বাস করি না ডক্টর ইউনূস 111-এর মতো কোনো সরকার চান। উনি অত্যন্ত গণতান্ত্রিক একজন মানুষ এবং গণতন্ত্র এবং মানবাধিকারের জন্যই তিনি ডাক দিয়েছিলেন 1 জানুয়ারি। এখন তিনি তার হাত ধরে কোনো ধরনের অনিয়মতান্ত্রিক শাসন, কোনো ধরনের 15 বছর অন্য কোনো দেশের কাছে আমাদের হাত পা বাঁধার মতো কোনো পরিস্থিতি তৈরি হবে, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। কিন্তু তার উপদেষ্টাদের যে কথাবার্তা এবং কার্যক্রম, সেটা কিন্তু ডক্টর ইউনূসের যে প্রত্যাশা অথবা তার যে অত্যন্ত সুকঠিন যে বক্তব্য, তার সঙ্গে কিন্তু যায় না। একজন উপদেষ্টা বলছেন প্রোপাগান্ডা কমেছে, এটি কী ধরনের কথা? মানে ইন্ডিয়ার কি কাজই হচ্ছে প্রোপাগান্ডা করা? একটা রাষ্ট্রের সঙ্গে জনগণের বন্ধুত্ব আছে, সরকার কি করেছে করছে সেটা আমরা জানি, এবং সরকার বা ইন্ডিয়ান মিডিয়া সরকারের মুখপাত্রের মতো কাজ করছে
এবং অন্য দেশগুলোর সঙ্গে সব কিছু হারিয়ে এখন বাংলাদেশের কাঁধে ভর করে একজন মানবতা বিরোধী অপরাধীকে তার দেশের স্থান দিয়ে আন্তর্জাতিকভাবে যেভাবে অত্যন্ত অস্বস্তিকর পরিস্থিতি পড়েছে, এই উপদেষ্টাদের এই ধরনের হালকা পাতলা কথাবার্তা কিন্তু বাংলাদেশের স্ট্যান্ডার্ডকে কিন্তু অবনয়ন করে। কেন? পাবলিক ডিপ্লোমেসির মাধ্যমে সারা পৃথিবীতে 1.5 কোটি মানুষকে, তারা যে অত্যন্ত ক্ষিপ্ত দেশকে নিয়ে এরকম পরিস্থিতি, তাহলে কমিউনিটি এঙ্গেজমেন্ট বাড়িয়ে তারা কিন্তু সেখানে পাবলিক ডিপ্লোমেসি বাড়িয়ে ইন্ডিয়াকে আরও বেশি পরিমাণে চাপে ফেলতে পারে, যেমনি ডক্টর ইউনূস জাতিসংঘে চাপে ফেলেছেন। আমি বিশ্বাস করি নির্বাচন, রোড টু ডেমোক্রেসি, এটাও একটা বড় প্রত্যাশা, এবং ডেমোক্রেটিক প্রত্যাশা যেটা, সেই ক্ষেত্রে পার্টিগুলোর অনেক কথা স্পষ্ট, পার্টিগুলোকে আরও স্পষ্টভাবে কথা বলা দরকার। এবং যেই প্রশ্নে তারা সবাই নির্বাচনের কথা বলছে, সেই কমন যে ডিক্লারেশন সেটা কোথায়? রাজনৈতিক দলগুলো সবাই রাজনীতির কথাই বলবে এবং এন্ড অফ দ্য ডে ক্ষমতার কথা বলবে, নির্বাচনের কথা বলবে আগে এবং পরে, কিন্তু তারা যে একটা কমন চার্টার চাচ্ছেন সেই স্টেটমেন্টটা কোথায়? সেটা কিন্তু আজকে 5 মাসেও মানুষ পায়নি। সেটা সবার কথার মধ্যে ধোঁয়াশা দেখতে পাচ্ছি আমরা, সরকারের কথার মধ্যে ধোঁয়াশা দেখতে পাচ্ছি, রাজনৈতিক দলগুলোর মধ্যে ধোঁয়াশা দেখতে পাচ্ছি, সবার মাঝেই একটা ধোঁয়াশার। এটাকে আমি ধোঁয়াশা না বলে এটাকে আমি নয়েজ বলতে পারি। নয়েজটা খুবই ইম্পর্টেন্ট, ডেমোক্রেসি বিউটি হচ্ছে নয়েজ। আর কিন্তু ক্যাওসটা ভেরি অপ্রত্যাশিত, এবং ক্যাওস কিন্তু ডেমোক্রেটিক প্রসেসকে ধ্বংসের পথে নিয়ে যায় এবং জনগণকে বিপদের মধ্যে ফেলে দেয়, পুরো দেশকে বিপদের মধ্যে ফেলে দেয়। আমার মনে হয় নয়েজকে আমরা বেশি পরিমাণে ইনভাইট করা দরকার, কারণ মানুষ তার মনের কথা বলবে, দলগুলো তার মনের কথা বলবে, তারা কনফ্লিক্ট হবে। কিন্তু যে জায়গায় তাদের, যেমন হাসিনার উৎখাতে তারা একমত ছিল, তারা কিন্তু এই রক্তপাত কেউই চায় নাই। একটি অভিজ্ঞ দলের একটি অনভিজ্ঞ এবং অত্যন্ত পরাক্রমশালী এবং জঘন্য স্বৈরাচার রক্তের গঙ্গা বইয়ে দিয়ে তার দলকেও তিনি ওয়াশ আউট করেছেন। এই দলগুলো কেন বুঝতে পারছে না যে এই ধরনের কাজের মধ্য দিয়ে তারা ওই ধরনের অপতৎপরতাকেই হালাল করে দেওয়ার জন্য জনগণের সামনে একটা খারাপ উদাহরণ অথবা প্রত্যাশা তৈরি করে? সুতরাং তারা নির্বাচন করতে হবে, তারা সংস্কারও চাচ্ছেন, কেউ সংস্কার বিরোধিতা করছেন না। তাহলে সরকারের কাছে সেই রোডম্যাপ একসঙ্গে চাইতে হবে। রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূসের নেতৃত্বে এক হয়েছেন ভারতের প্রোপাগান্ডার বিরুদ্ধে। ভারতের প্রোপাগান্ডার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গণতন্ত্রের প্রত্যাবর্তন। সেখানে তারা যে অত্যন্ত সুবিধাবাদী অবস্থান, গোষ্ঠীগত অবস্থান এবং দলগত অবস্থান করছেন, এটা জনগণ হয়তো এক অর্থে অন্যভাবে বিচার করবে এবং সেটাকে বাংলা কথায় বলে ক্ষমার অযোগ্য অপরাধ। ব্যক্তি পর্যায়ে হলে এটা বলে, দলীয় পর্যায়ে কি বলে যে আমি জানি না, সেটা রাষ্ট্রবিজ্ঞানীরা বলতে পারবেন। ধন্যবাদ। ডক্টর সাখাওয়াত হোসেন, আপনার কাছে আসতে চাই। গতকালকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম একটি কথা বলেছিল যে তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো চাচ্ছে না অন্তর্বর্তী সরকার সফল হোক। তার এই বক্তব্যের প্রেক্ষিতে আজকে বিএনপির যে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উনি একটি কথা বলেছেন, যে উনি বলেছেন যে কোনো কোনো উপদেষ্টার কথায় জাতীয় ঐক্যে ফাটল ধরতে পারে। আমরা জাতীয় ঐক্য দেখেছি এবং উপদেষ্টার তথ্য উপদেষ্টার কথা বক্তব্য শুনলাম। আপনার কি মনে হয় যে আসলে এইসব কথা দিয়ে জাতীয় ঐক্য ফাটল ধরতে পারে? আপনি প্রসঙ্গে আসার আগে সংস্কার নিয়ে আমার একটা বটম লাইন একটু বলি। সেটা হচ্ছে সংস্কার সঙ্গীতকে যতটা মধুরভাবে উপস্থাপন করার চেষ্টা হচ্ছে, বিষয়টা আসলে তত মধুর নয়। এই সঙ্গীতকে মধুর করা যত সহজ মনে হচ্ছে, এর কার্যকারিতা ততটা মধুর নয়। সংস্কার অনেক করা হলো, ধরেন 1/11-এর সময় তারা এই সংস্কার করবে বলে দুইটা বড় দলে সংস্কারপন্থী নামে একটা গ্রুপই হয়ে গেল সংস্কারপন্থী, এবং সংস্কার শব্দটা এক ধরনের গালিতেও একসময় পরিণত হলো। নির্বাচন কমিশন ব্যাপক সংস্কার হবে, আরপিও সংশোধন ইত্যাদি ইত্যাদি বলে বিভিন্ন সীমানা নির্ধারণ, চেঞ্জ অনেক কিছু করলেন, এবং বর্তমান সরকারের একজন উপদেষ্টা তখন নির্বাচন কমিশনার ছিলেন। তারা খুব উল্লসিত ছিলেন যে নির্বাচন কমিশনে ব্যাপক সংস্কার হয়েছে, কিন্তু তাদের ওই 1/11-এর 2 বছরের রেখে যাওয়া নির্বাচন কমিশনের ওই সংস্কার কি হাসিনার বিনা ভোট, রাতের ভোট বা ডামি ভোটকে ঠেকাতে পেরেছে? আসলে সংস্কার করলেই তো হয় না, শুধু সেটা মানতে হবে। প্রশ্নটা হলো যে সংস্কার আপনি করলেন, এই সংস্কার কি রাজনৈতিক দলগুলো ভবিষ্যতে যারা আসবে তারা মানবে কিনা? আর যদি সেটা মানবে এরকম হয়, তাহলে আপনাকে একটা কনসেনসাসে আসতে হবে, সমঝোতায় আসতে হবে যে দেশের ভবিষ্যতের জন্য আপনারা কি সংস্কার চান। রাজনৈতিক দলের কাছে চাইতে হবে। যেমন বিএনপি 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। বিএনপি জানে এবং সবাই বিশ্বাস করে দেশের বৃহত্তম দল হিসেবে যে সুষ্ঠু নির্বাচন হলে জনগণের ভোটে তারা নির্বাচিত হবে। তারপরও তারা বলছে তত্ত্বাবধায়ক সরকার আমরা চাই।
সেটা ফিরিয়ে দিতে হবে। তারা বলছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, তারা বলছে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না পরপর। ফলে এই সংস্কারগুলো তারা উইলিংলি চাচ্ছে, এইটাকে কাজে লাগিয়ে সরকার তাদের সঙ্গে বসতে পারে যে আপনাদের এই চাওয়াগুলোর মধ্যে কতটুকু এখন ইমপ্লিমেন্ট করা যায় আপনারা বলেন, আমরা করি আপনাদের সহযোগিতায়। সেদিকে কিন্তু সরকার যাচ্ছে না, বরং সেদিকে না গিয়ে সরকারের কোনো কোনো উপদেষ্টা মাঝে মাঝে এমন সব কথা বলেন, যেমন কালকে একজন উপদেষ্টা বলেছেন, নাহিদ ইসলাম বলছেন, তার আগে মাহফুজ আলমও বলছিল এরকম একটা কথা যে একটি দল ছাত্রদের অপমান করেছে, তারপরে এখানে কি ওই যে বিপ্লবী বাম ডান কারা কারা কি কি সব করছে, তো সেটা নিয়ে ব্যাপক সমালোচনা করলেন। এমন এক স্ট্যাটাস ফেসবুকে দিলেন যে সেটা ওকে ফাটল ধরানোর জন্য একটি উপাদান হিসেবে কাজ করতে পারে বলে আশঙ্কা তৈরি হলো। এখন এই যে কয়েকদিন আগেই যখন এই ইসকন এবং ভারতের ইন্দোনে বাংলাদেশের আওয়ামী লীগের সহযোগিতায় বাংলাদেশের সাধারণ হিন্দুদের নাম নিয়ে উগ্রবাদী হিন্দু গোষ্ঠী যে একজন মুসলিম আইনজীবীকে যেভাবে নৃশংসভাবে হত্যা করলো, তারপরে দেশে বিদেশে যে অ্যানার্কি তৈরি হলো, ভারত যে অবস্থানটা নিয়ে নিল, তাদের মিডিয়া যে একযোগে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা চালু করলো, তখন প্রধান উপদেষ্টা তো ভাবলেন যে একটি জাতীয় ঐক্য দরকার। এবং এই প্রধান উপদেষ্টার আহ্বানে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল, চরমডান চরম বাম এবং মধ্যপন্থা যারাই হোক, এর আগে যারা পাশাপাশি বসতে দ্বিধাগ্রস্ত ছিল যে উনি থাকলে আমি থাকবো না, ওনার ৭১ এই ভূমিকা, ওনার ধর্ম প্রশ্নে এই ভূমিকা, সুতরাং এরা একসঙ্গে বসবে না। আমরা দিলাম বিপরীত মেরুর সেই লোকরাও তো প্রধান উপদেষ্টার সঙ্গে এক কাতারে বসলেন, ছবি তুলেন, কেউ তো আপত্তি করেন নাই, এটা জাতীয় ঐক্য এস্টাবলিশড হলো। ধর্মীয় নেতারা সহ দেশের গণ্যমান্য ব্যক্তিরা একসঙ্গে গেলেন, কথা বললেন, তো এই ঐক্য তো স্থাপিত হলো। তাহলে এই সরকারের সফলতা যদি রাজনৈতিক দলগুলো না চায়, তাহলে এই সরকার যখন ক্রাইসিসে পড়ে তাদের ডাকে সাড়া দিয়ে কি যেত? সুতরাং এই সরকার তো শুধু এই রাজনৈতিক দলের আন্দোলনের ফসল। ছাত্র জনতা, রাজনৈতিক দল এবং এই দলগুলোর ১৬ বছরের হত্যা, হামলা, মামলা, গুম, খুন সহ এমন কোনো নিপীড়ন নাই যার শিকার হয়নি এই রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি এবং জামায়াত ইসলামী। তার উপর ভিত্তি করে যে জনরোষ তৈরি হয়েছে সরকারের বিরুদ্ধে, ভোটের অধিকারকে কেন্দ্র করে যে জনরোষ তৈরি হয়েছে, সেটা তো হঠাৎ করে জুলাইতে এসে তৈরি হয়নি, সে তৈরি হয়েছে ১৬ বছর ধরে। ফলে সেটার কৃতিত্ব তো এই রাজনৈতিক দলগুলোরই। তাদের সঙ্গে শেষ সময় এসে ছাত্ররা লিড নিয়েছে আন্দোলনের এবং তাদের নেতৃত্বে আন্দোলন হয়েছে। ফলে এই সরকার তো এই ছাত্র জনতা, রাজনৈতিক দল সহ ফ্যাসিবাদ বিরোধী সকল লোকের সেখানে সমর্থন নাই, বা এই সরকার বিপদে পড়বে এই চিন্তা তারা করেন কি করে? এটা করার অর্থই হচ্ছে তাদের মধ্যে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে, এই রাজনৈতিক দলগুলোকে বিতর্কিত করে মানুষের দৃষ্টি অন্যদিকে নিয়ে তারা নতুন কোনো রাজনৈতিক দল করে আবার সেই কিংস পার্টির স্টাইলে বা 111-এর সময় যা করা হয়েছিল সেরকম কোনো কিছু করার আকাঙ্ক্ষা আছে কিনা, এই সন্দেহ মানুষের মধ্যে আছে। তবে তার আগে একটা বিরতি নিয়ে আসতে হবে আমাদের। দর্শক, ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে একটা বিরতি নেব, আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। শামসুল আলম লিটন, আপনার কাছে আসতে চাই আমি। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করে গেলেন, এরপরে তিনি আজকে একটি কথা বলেছেন যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয় এবং বাংলাদেশের জনগণের প্রতি তাদের সব মনোযোগ। ভারতের বক্তব্যের মধ্য দিয়ে কি আসলে আমরা কোনো কি বার্তা পেলাম বা কোনো ইতিবাচক কোনো দিক পেলাম কি না? এটা একটা কূটনৈতিক এবং খুব দারুণ বক্তব্য। ইটস এ সুইট ল্যাঙ্গুয়েজ আর কি। ডিপ্লোমেসির আসলে ভাষার সূত্রটাই হচ্ছে এরকম। ডিপ্লোমেসি যুদ্ধাবস্থায়ও এই ভাষাই কথা বলতে হয়। কিন্তু প্রবলেম হচ্ছে এই ভাষাটা ভারতের জনগণ এবং বাংলাদেশের জনগণ বিশ্বাস করে কিনা, গ্রহণ করলো কিনা, এটার অ্যাপ্রুভাল রেট কত। এইটা আমি মনে করি যে এটা একটা হাস্যকর কথা, কারণ গত বছর জয়শঙ্কর এই কথাটাই বলেছিলেন, এক্স্যাক্টলি এই কথাটা বলেছিলেন। কিন্তু 7ই জানুয়ারি যখন নির্বাচনটি হলো তখন আমরা ভারতের কি ভূমিকা দেখলাম। রয়ের একজন অফিসার বিভিন্ন দেশ থেকে কিক খেয়ে খেয়ে ঢাকায় এসে পড়লেন। উনি হলেন সংস্কৃতি বিষয়ক কাউন্সিলর। উনি মিলিটারিতে যান, এখানে যান, সেখানে যান, ঘোরেন, এবং আমরা সবাই জানি হোয়াট হি ইজ ডুইং, হোয়াট হি ওয়াজ ডুইং। এবং এটা প্রকাশ্যে আলোচিত হলো পাবলিক ডোমেইনে যে তিনি
রয়ের কর্মকর্তা, এবং এই কারণে সর্বশেষ পাকিস্তান থেকে কিক খেয়ে এসছেন। ঢাকায় এসে উনি ম্যানিপুলেট করেছেন এবং বিভিন্ন দলকে হুমকি দিয়ে নির্বাচনে জয়েন করিয়েছেন এবং দলগুলো ভাঙার চেষ্টা করেছেন প্রকাশ্যে। এখন কথা হলো, এই কাজ যেই দেশ করে, এবং ইন্ডিয়া, আমেরিকা এবং কানাডাতে এই স্পাই এজেন্সিকে দিয়ে খুন খারাপি করে, তারা যদি বলে 15 বছর বাংলাদেশের মানুষকে কষ্ট দিয়ে বর্ডারে খুন করে ট্রানজিটের নামে একটা প্রহসন দেশটাকে ছিন্ন ভিন্ন করে এবং সকল ক্ষেত্রে জনগণকে জিম্মি করে শুধুমাত্র একজন শেখ হাসিনাকে রাখার জন্য, আমার এই কথাটার অ্যাপ্রুভাল রেট যদি আপনি নিতে পারতেন তাহলে আপনি দেখতেন 90-10 এই অবস্থা। যেখানে এই অবস্থা, সেখানে বাংলাদেশের মানুষ ভারতের এই পররাষ্ট্র সচিবের এই কথাটিকে একটা উপহাস ছাড়া কিছু মনে করে না। ভারত যেদিন আমাদের বন্ধু হবে সেদিন আপনার এটা আলোচনাই করা লাগবে না, আপনি প্রশ্ন করা লাগবে না, ওনাকেও সাংবাদিকরা এই প্রশ্ন করবে না। এটা তার মানে শুধু কূটনৈতিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ, রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা? অনেক আলোচনা আছে। ইংল্যান্ডের সঙ্গে আমি যে দেশে থাকি তার সঙ্গে ফ্রান্সের 200 বছর যুদ্ধ হয়েছে, 200 বছর। এবং এখন যদি আপনি এক দেশ আরেক দেশের বিরুদ্ধে কথা বলে তাহলে কিন্তু সবাই হাসবে, অপ্রাসঙ্গিক, কোনো এত বন্ধুত্ব, এগুলো অপ্রয়োজনীয় কথা। দেখুন, ভারত দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশ থেকে লাথি খেয়েছে। ওয়াই ইন্ডিয়া আউট, আমাদের দেশকেও ইন্ডিয়া আউট করতে হলো, ভুটান ইন্ডিয়া আউট করেছে, নেপাল ইন্ডিয়া আউট করেছে। আমার মনে হয় এনাফ ইজ এনাফ। ইন্ডিয়ার মানুষ এইবার আন্দোলনের শরিক হয়েছে। 20টি শহরে, আমরা লন্ডন থেকে কন্ট্রোল সেন্টার থেকে আমরা বিভিন্ন শহরে তারা কি পরিমাণ এভিডেন্স, কি পরিমাণ ইনফরমেশন চেয়েছে সেটা তাদের মিছিলগুলোতে দেখুন। ঢাকায় যে পোস্টার, এক্স্যাক্টলি সেই পোস্টার ইউকেতে, ইউএসএতে, সব জায়গায়। অর্থাৎ ভারতের জনগণ বাংলাদেশের সঙ্গে আছে, এবং আমি বিশ্বাস করি জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক একেবারে পিওর লেভেলে আরও এগিয়ে নিয়ে গেলে এই ধরনের বেফাস, এই ধরনের কথাবার্তা আমাদের শুনতে হবে না। এবং ভারতের সঙ্গে বন্ধুত্ব, ভিসা ফ্রি হবে, এবং আমাদের সমস্ত লোক ওখানে কাজ করবে, ওরাও কাজ করবে, ওয়ার্ক পারমিট দিয়ে কাজ করবে। এটাই হচ্ছে নিয়ম। সম্মান থাকতে হবে, রেসপেক্ট থাকতে হবে। 53 বছর ভারত 16ই ডিসেম্বরকে পালন করেছে ইস্টার্ন কমান্ডের বিজয় দিবস হিসাবে। একটা দেশের প্রতি এত অপমান, এত বঞ্চনা পৃথিবীতে হতে পারে না। বন্ধুত্ব গত 15 বছর চলেছে, আমরা দেখেছি, নগ্ন এবং বাজে। এটা বাংলাদেশের স্বার্থবিরোধী। ভারতের জনগণ হাসাহাসি করতো আমাদের নিয়ে, অথচ এমন কোনো মাস নাই যে মাসে আমাদের ফেলানিদেরকে গুলি করে করে হত্যা না করা হয়েছে। এমনকি আমাদের অনেক মাইনরিটি ভাই বোনকে পর্যন্ত হত্যা করা হয়েছে। কেন? সুতরাং এনাফ ইজ এনাফ। জি, আপনি আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ একটি বক্তব্যের কথা বলছিলেন। তিনি বলেছেন যে ভারতের বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে প্রোপাগান্ডা তা কমেছে, এবং এটিকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। আসলে কি এটি ইতিবাচক হিসেবে দেখছি আমরা? আজকেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু আসলে তাদের প্রোপাগান্ডা চালু অব্যাহত রেখেছে, বিভিন্ন ধরনের তারা বক্তব্য প্রচার করে যাচ্ছে। এটা ভারতের জন্য খুব প্রয়োজন, কারণ ভারতের এই সরকার কি খুব দুর্বল একটি সরকার। সুতরাং এই সরকার কি তার হিন্দুত্ববাদের যে বেসগুলো, আদানির মতো তার পাওয়ার, সে ইন্টারন্যাশনালি এখন বিভিন্ন জায়গা থেকে আউট হয়ে যাচ্ছে, বিতর্কিত ডার্টি মানি নিয়ে করছে, মার্কেটগুলোকে কলাপস করছে বিশ্বব্যাপী, যেভাবে যেভাবে খুন খারাপি করছে। সো তার বাজে ইমেজটাকে করে একটা দেশের সঙ্গে যুদ্ধ ভাব করতে পারলে তার ভেতরে একটা জাতীয়তাবাদ তৈরি হয়। যেমনিভাবে আমরা আহত হয়ে সারা জাতি ঐক্যবদ্ধ হয়েছে। আমরা যখন এখানে কথা বলছি তখন লন্ডনে, নিউ ইয়র্কে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও করছে, বিভিন্ন দেশে, অর্থাৎ হোল নেশন একসঙ্গে হয়েছে। ডক্টর ইউনূসের সঙ্গে শান্তভাই যেটা বলছিলেন, পেছনে ডান বাম মধ্য এতদিন একজন নাক ছিটকাত, এই করতো সেই করতো, আজকে সবাই কিন্তু একসঙ্গে চলে এসছে। দ্যাট ইজ, আমার মনে হয় ভারত আমাদেরকে ফ্যাসিবাদ কী জিনিস, আমাদের দেশে যে একটা লেন্দুব দর্জি ছিল, সেই লেন্দুব দর্জির পরবর্তী পরিকল্পনা থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করেছে, কিন্তু অনেক রক্ত আমাদের দিতে হয়েছে। তবে ভারত এই কথাও জানে। আমি ডক্টর ইউনূসকে স্যালুট করতে চাই। উনি বলেছেন আগে একজন এগিয়েছে, এবার 4 জন যদি মারা যায় তাহলে 40 জন যাবে। অর্থাৎ এই 18 কোটি মানুষের মধ্যে ওই লেন্দুব দর্জি এবং তার যে সহকর্মীরা তারা সবাই পালিয়েছে। বাংলাদেশ এখন দর্জি মুক্ত, লেন্দুব দর্জি মুক্ত। আমি বিশ্বাস করি এই ধরনের প্রোপাগান্ডাকে পাত্তা দেওয়ার কিছু নাই, বরং সত্যি তুলে ধরে তাদেরকে বিশ্বের দরবারে, তারা যেমন স্পাই এজেন্সি রক একটা খুনি সংস্থা হিসেবে এস্টাবলিশ করেছে, ভারতকে প্রোপাগান্ডিস্ট কান্ট্রি হিসেবে সারা দুনিয়াতে প্রতিষ্ঠিত। কারণ তাদের স্বপ্ন হচ্ছে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মেম্বার হতে চায়। ইতিমধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা তাদেরকে বহুবার অপতথ্য প্রচারের জন্য কিন্তু ব্যান করেছে, 200, 300, 500 পরিমাণ ব্যান করেছে, এবং ভারতকে সতর্ক করেছে ইউরোপিয়ান। তারপরে এই দেশটির লজ্জা নাই। আমার মনে হয় এই দেশটি তার জনগণকে, সভ্য শান্ত জনগণকে বিশ্বের দরবারে হেয় করছে, এবং এই জন্য আমি স্পেসিফিকলি মোদী সরকারের নগ্ন পররাষ্ট্রনীতিকে দায়ী করব। ধন্যবাদ ডক্টর সাখাওয়াত হোসেন। আপনার কাছে আসতে চাই, ভারতের পররাষ্ট্র সচিব আজকে আরও একটি কথা বলেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্যগুলো, তাতে সে দেশের কোনো সায় নেই।
তার এই বক্তব্যের মধ্য দিয়ে কি আসলে আমরা ইতিবাচক কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাই কিনা, আপনি কি মনে করছেন? কূটনৈতিকভাবে এটা তো অবশ্যই একটা ইতিবাচক দিক আমি বলবো, কারণ হচ্ছে ধরেন ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটা বহুমাত্রিক। আমাদের সঙ্গে একটা ভৌগোলিক সম্পর্ক আছে, আমাদের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক আছে, ধর্মীয় সম্পর্ক আছে, সামাজিক সম্পর্ক আছে, অর্থনৈতিক সম্পর্ক আছে, সাংস্কৃতিক সম্পর্ক আছে। এরকম বহুমাত্রিক সম্পর্ক বাংলাদেশ ইন্ডিয়া যেরকম আছে, বাংলাদেশের সঙ্গে আর কোনো দেশের নাই। তাহলে এইরকম একটা দেশের সঙ্গে আমাদের আত্মমর্যাদা ও সাম্যের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা আমাদের চাওয়া। আমরাও কিন্তু চাই না ইন্ডিয়ার সঙ্গে শত্রুতা হোক, বৈরিতা হোক, একটা বৃহৎ প্রতিবেশী তাদের সঙ্গে আমরা সারাক্ষণ এরকম ক্যাওয়াস লাগিয়ে রাখি, সেটা কিন্তু বাংলাদেশেরও চাওয়া না। কিন্তু ইন্ডিয়া এ পর্যন্ত 53 বছরে এই যেটা বললাম, বাংলাদেশের যে চাওয়া যে আত্মমর্যাদা সাম্যের ভিত্তিতে বন্ধুত্ব, তার ধারে কাছেও যায়নি। তারা ছিল হচ্ছে গিয়ে মালিক আর ভিত্তের জায়গায় থাকতে চায়, অ্যাজ ইফ তারা বড় ভাই দাদাগিরি করবে, মালিকের ভূমিকায় থাকবে, আর আমরা তাদের সাহায্যভোগী বা ভিত্তের মতো থাকব। সেই ক্ষেত্রে যখনই ওই তাদের এইখানে নিয়োগকৃত ভিত্ত, তাদের এই দেশের মানুষ তাদেরকে আর গ্রহণ করে না, যেমন হাসিনা তাদের নিয়োগকৃত একটা ভৃত্য ছিল, যে তার কাজ ছিল ইন্ডিয়ার সব রকম দাবি পূরণ করা, এমন কিছু দিবে যা দিবে যে ইন্ডিয়া সারা জীবনও ভুলতে পারবে না। সেই রকম ভৃত্য এখান থেকে বিতরিত হওয়ার পরে তাদের মাথা খারাপ হয়ে গেছে। পাশাপাশি ইন্ডিয়ার দরকার বিজেপির বিশেষ করে ধর্মভিত্তিক উগ্রতাকে কাজে লাগিয়ে মানুষের অ্যাটেনশন ক্রিয়েট করা, হিন্দুদের ভোট টানা, যেটা তাদের ডিক্লাইনিং ভোটকে এটা বাড়ানোর জন্য এই কৌশল অবলম্বন করে। কখনো তার অংশ হিসেবে ইন্ডিয়ার সংখ্যালঘু মুসলমানদের মারে, কখনো কৌশল পাল্টে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নিপীড়ন করিয়ে তারপর আবার মায়াকান্না দেখিয়ে একটা পরিস্থিতি তৈরি করে, তার অংশ হিসেবে করছিল। এবং যখন দেখলো যে ইন্ডিয়ার এই পাতা ফাঁদে বাংলাদেশ পা দেয়নি, বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর উপরে ওই অ্যাডভোকেট আলিফকে হত্যার পরও কেউ কোনো রকম আগ্রাসী মনোভাব দেখায়নি, অত্যন্ত ধৈর্যের সঙ্গে একটা ঐক্যবদ্ধ অবস্থান নিল এবং প্রধান উপদেষ্টার ডাকে সবাই এক হয়ে গেল, তখন ইন্ডিয়া মনে করলো যে না, তাদের লস বেশি হচ্ছে, তার ব্যবসা বাংলাদেশ নির্ভর যে ব্যবসার সেক্টরগুলো সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের মেডিকেল বিজনেস ধ্বংস হচ্ছে, ট্যুরিজম বিজনেস ধ্বংস হচ্ছে, তাদের অন্যান্য অনেক বিজনেস কেনাকাটা বাংলাদেশের উপর যেটা নির্ভরশীল ধ্বংস হচ্ছে। ফলে ইন্ডিয়ার মধ্যে একটা চাপ তৈরি হচ্ছে, তাদের জনগণের চাপ তৈরি হচ্ছে তাদের উপরে। পাশাপাশি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বিজেপির ওই হিন্দু ভোটের অংশীদারিত্ব বজায় রাখবার জন্য বাংলাদেশের বিরুদ্ধে নানান রকমের মন্তব্য শুরু করে শান্তিরক্ষা মিশন পাঠানোর আবেদন করার পরও যখন তার মাথায় আসলো যে না, তার ওইখানে 25 to 27% মুসলিম ভোটার, তাদের মেজরিটি সমর্থন মমতার দিকে যায়, সুতরাং আর বাড়ানো যাবে না, তখন সে একটু টোন ডাউন করলো। এই সমস্ত কিছুর প্রেক্ষাপটে যখন আবার পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসলেন, তিনি বাংলাদেশে এসে যখন প্রধান উপদেষ্টার সঙ্গে এবং আমাদের সচিবের সঙ্গে বসলেন এবং কিছু কিছু রিয়েলিটি যখন ফেস করলেন, তখন তারা দেখলো যেই কৌশলে বাংলাদেশকে চাপে রেখে তার ভৃত্যকে পুনর্বাসনের চেষ্টা করছিলেন, সেটা এদেশের মানুষ আর মেনে নেওয়ার পর্যায়ে, দেশে এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সেই পর্যায়ে নাই। তখন তারা কৌশল পাল্টেছে, নিশ্চয়ই ভাববে এখন যে উইন উইন সিচুয়েশন রাখতে হলে পরিবর্তিত বাংলাদেশের সঙ্গে যে আত্মমর্যাদা ও সাম্যের ভিত্তিতে বাংলাদেশের সার্বভৌমত্বকে মেনে নিয়ে বর্ডারে তাদেরকে নির্বিচারে না মেরে যেই সম্পর্ক সেটায় যেতে হতে পারে, সেজন্য তারা কিছুটা কথা বলছে। এখন এর মধ্যে কতটুকু ওনাদের কৌশলের কথা আর কতটুকু তারা মিন করে, সেটা সময় হলে বোঝা যাবে। ধন্যবাদ। আমরা একটা বিরতি নিয়ে আসবো। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে একটা বিরতি নেব, আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। শামসুল আলম লিটন, আপনার কাছে আসতে চাই। রাজনীতি নিয়ে আমরা অনেক কথা বললাম, এবারে যদি ভিন্ন প্রসঙ্গে যদি কথা বলি, আজকে র্যাবের মহাপরিচালক প্রথমবারের মতো তাদের বিরুদ্ধে ওঠা যে গুম খুন সেই অভিযোগ উঠেছে সেগুলোর সত্যতা স্বীকার করে নিয়েছেন এবং যে পরিবারগুলোর তাদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে তাদের কাছে তার ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি মনে করছেন যে আসলে
সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমে তাদের দায় মুক্তি সম্ভব। এই যে দায় মুক্তি সম্ভব, এই দায় মুক্তিটি আসলে কিভাবে সম্ভব আপনি কি মনে করেন? সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায় মুক্তির কথাটা আমার কাছে পরস্পর বিরোধী মনে হয়। তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিচার হবে, সুতরাং কে কাকে দায় মুক্তি দেয়? আইনি ব্যবস্থায় ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে ক্রিমিনালের বিচার হবে, কারণ র্যাবের যে ডিক্লারেশন এবং যে রুলস অ্যান্ড রেগুলেশন, সেখানে এইভাবে হত্যাকাণ্ড ঘটানোর অধিকার তাদেরকে দেয়নি, রাতের বেলা তুলে নিয়ে যাওয়ার অধিকার তাদেরকে কেউ দেয়নি। সুতরাং 30 এক্সেম্পটেড তাদের জন্য না, সেকশন 302। তারা এবং অন্যান্য বাহিনীতে যারা গুম এবং খুনের সঙ্গে যারা জড়িত ছিল তাদের প্রত্যেককেই বিচার করতে হবে, কারণ এই রাষ্ট্রটি ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিসের জন্য তৈরি হয়েছে, কারো খামখেয়ালির জন্য এবং কোনো ধরনের এক্সট্রা ফোর্স তৈরি করার জন্য সেটা করা হয় নাই। হু ইজ এলিট? এলিট ফোর্স বলে কিছু নেই। এলিট ফোর্স শব্দটি অত্যন্ত রং শব্দ, যেই শব্দটি আরোপ করা হয়েছিল। আপনি রাষ্ট্রের খেয়ে রাষ্ট্রের বিশেষ সুবিধা নিয়ে আপনি নিজেকে বিশেষ বাহিনী হিসেবে ঘোষণা করবেন, এই ধরনের ভুল ভবিষ্যতে রাজনীতিকরা করবেন না বলেই আশা করি। 1974 সালে শেখ সাহেব যেভাবে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করে বিরোধী দলকে দমন করার জন্য শেষে নিজের দল কীভাবে দমনের শিকার হয়েছে সেটা আমরা দেখেছি। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আমি মনে করি ওনারা দুঃখ প্রকাশও করেছেন এই আহত পরিবার, নিহত পরিবারে। ফিরে দিতে পারবেন আপনার বাহিনী একজন মানুষকে, একজন ইলিয়াস আলীকে, যে ইলিয়াস আলী যখন যখন তাকে গুম করা হয় তার 20 বছর 22-23 বছর আগে ছাত্র রাজনীতিতে আমরা দেখেছি একটা জাতীয় নেতা হিসেবে যাকে কেউ টোকা দেওয়ার সাহস করতো না, কারণ এত একটা সাহসী একজন মানুষ যিনি স্বৈরাচার বিরোধী সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। সেই সংগ্রামে, যেই সংগ্রামের মধ্য দিয়ে এই সব গণতান্ত্রিক প্রক্রিয়া আসছে, 20 বছর পরে তাকে তুলে নেওয়া গেল কিসের আবরণে? সুতরাং এইসব দুঃখ প্রকাশ, থ্যাংক ইউ ভেরি মাচ। উনি যে স্বীকার করেছেন, অবশ্যই তিনি ধন্যবাদ পাওয়ার উপযুক্ত, যেহেতু তিনি তাঁর এই বক্তব্যের মধ্যে দিয়ে প্রমাণ হয় তিনি কখনো হয়তো এই ধরনের হত্যাযজ্ঞে জড়িত নন। কিন্তু তার বাহিনীর নামে যা যা হয়েছে প্রত্যেকটি ঘটনার বিচার হতে হবে, এবং বিএনপিকে ধন্যবাদ, তারা এটাকে সুপারিশ করেছে। এবং বিএনপি কিন্তু আসলে বিএনপির আমলে কিন্তু র্যাব কিন্তু প্রথম গঠন করা হয় অবশ্যই, এবং আমার মনে হয় তাদের এই ব্যাপারে রিভিউ করা উচিত, এবং তাদেরও এই ব্যাপারে একটা বজ্র কণ্ঠে, হ্যাঁ তারা বিচার চেয়েছেন, বিচার চেয়ে যাচ্ছেন, কারণ তাদের শত শত পরিবারকে, শত শত মানুষকে কিন্তু এখনও পরিবারগুলো অপেক্ষা করে আছে। যখন তারা কাঁদে, আপনি সারা জাতি কিন্তু তাদের সঙ্গে কান্নাই যুক্ত হয়। এই কান্নার অবসান বিচারের মাধ্যমে সম্ভব। এই রাষ্ট্রকে কলঙ্কমুক্ত করতে হলে র্যাবকে ডিসম্যান্টল করা নাকি রিনেমিং করা ঠিক নয়। আর এই ধরনের এলিট ফোর্সের, হ্যাঁ অনেক দেশে বিশেষ নিরাপত্তা বাহিনী থাকে, কিন্তু কিলার ফোর্স থাকে না। এই বাহিনী যখন তৈরি করা হয়েছিল তার যে 2 টায়ার যে সার্ভেলেন্স ছিল, সেখানে কিন্তু তারা তাদের লক্ষ্যচ্যুত হয়নি। এবং যে কারণে 3 বছরের মাথায় ঈদের সময় আমি দেখেছি বাচ্চারা র্যাবের পোশাক কেনার জন্য অস্থির হয়েছে। র্যাব এত জনপ্রিয় ছিল, যারা মানুষের রাতের ঘুম হারাম করত, সেই মানুষগুলোর ব্যাপারে তারা অ্যাকশন নিতে পারতো। মানবাধিকার কর্মী হিসেবে বিতর্ক আছে সেই প্রক্রিয়া, কিন্তু আমি তো দেখেছি মানুষের রিয়াকশন। সেই র্যাব 1/11-এর সময় থেকে রাজনৈতিক নেতাকর্মীদের চোরের মতো, ডাকাতের মতো যখন ধরা শুরু করলো, তাদেরকে রাজনৈতিক নেতাদের ধরার তো ইখতিয়ার দেওয়া হয়নি। তাদের রুলস রেগুলেশনের মধ্যে কোথাও নেই। র্যাব একটা, ওই যে চীনের জন্য হোয়াংহো নদী দুঃখ, আর বাংলাদেশের দুঃখ হচ্ছে র্যাব। এই দুঃখের অবসান হওয়া দরকার, বিচার হওয়া দরকার। শুধু র্যাব না, অন্য যত বাহিনীতে যারা আছেন, আমি দুঃখের সঙ্গে বলছি উল্লেখযোগ্য সংখ্যক এখনও বিভিন্ন বাহিনীতে কর্মরত, তাদের বিচার যদি না হয়, তাহলে যে কমিটমেন্টের ভিত্তিতে যেই রক্তপাত হচ্ছে, যে 1 সাগর রক্তের বিনিময়ে দেশের মুক্তি হলো, তাহলে কিন্তু আত্মার মুক্তি হবে না, তাহলে কিন্তু জাস্টিসের মুক্তি হবে না। ধন্যবাদ ডক্টর সাখাওয়াত হোসেন। আপনার কাছে আসতে চাই, বিএনপি র্যাবকে নিষিদ্ধের সুপারিশ করেছে আমরা জানি, নিষিদ্ধই কি একমাত্র সমাধান কিনা, নাকি আসলে তাদেরকে পুনর্গঠনে পদক্ষেপ নেওয়া যেতে পারে? কি মনে করছেন আপনি? না, পুনর্গঠনে পদক্ষেপ তো নেওয়া যেতে পারে, কিন্তু তার আগে আর একটু গোড়ায় যেতে হবে আপনাকে। র্যাব একটি রাজনৈতিক সিদ্ধান্তের ফল। এক্সট্রা জুডিশিয়াল কিলিং তো শুধু র্যাব করেনি, পুলিশ কম করেছে, অন্যান্য বাহিনী কম করেছে, সবচেয়ে বেশি র্যাব করেছে, সেকেন্ড হাইয়েস্ট সম্ভবত পুলিশ করেছে। এবং নিপীড়নমূলক কিন্তু পুলিশ ছিল আরও বেশি, কারণ পুলিশের সংখ্যা বেশি, ফলে নিপীড়নটাও হয়েছে বেশি। এখন একটা দেশে বা সমাজে এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে কখন হাতিয়ার করতে হয়? যখন প্রচলিত বিধি ব্যবস্থায় প্রশাসন চালাতে কেউ ব্যর্থ হয় এবং তখন আউট অফ কন্ট্রোল হয়ে যায় অনেক কিছু, তখন বিশেষ ব্যবস্থায় দমন করবার জন্য তখন এই এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের দিকে যেতে হয়।
সেটা লিটন ভাই যেটা বললেন যে রাতের ঘুম হারাম করে দিত যারা, তাদেরকে র্যাব মেরেছিল বলে তখন মিষ্টি বিতরণ হয়েছে এবং অনেকে উল্লসিত হয়েছে, শিশুরা র্যাবের পোশাক কিনেছে। কিন্তু ওই পর্যায়ে রাষ্ট্রটা যাওয়াটাই কাঙ্ক্ষিত ছিল না। সঠিক রাজনীতি ফিরিয়ে আনতে হবে আগে, যাতে আমার রাষ্ট্র এই রাজনীতিবিদরা ওই পর্যায়ে নিয়ে যেতে না পারে যখন আমার মানুষ মারার জন্য এরকম বাহিনী নামাতে হয়। সেই বিধি ব্যবস্থা এখন করতে হবে। কিন্তু যা ঘটে গেছে সেটার জন্য এই র্যাবের অবশ্যই দৃষ্টান্তমূলক বিচার হতে হবে। কি পরিমাণ হয়েছে দেখেন আপনি, এত বছর বিভিন্ন মানবাধিকার সংগঠনের হিসাব নিয়ে আমরা গ্রোসলি বলতাম 700 থেকে 800 মানুষ এক্সট্রা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের শিকার হয়েছে, বল প্রয়োগ করে রাষ্ট্রীয় বাহিনী গুম করে নিয়ে গেছে যে তার সংখ্যা। এই গুমের সংখ্যা নির্ধারণ এবং এ নিয়ে তদন্ত করবার জন্য একটা কমিটি গঠিত হয়েছে। সেই কমিটি কাজ করছে এবং কমিটির সদস্যরা ইতিমধ্যে বলছেন যে তারা ইতিমধ্যে 1,500-এর উপরে গুমের ঘটনার সন্ধান পেয়েছেন এবং ধারণা করছেন এই সংখ্যা 3,500-এর বেশি হবে। আয়না ঘরের মতো অত্যন্ত নৃশংস জঘন্যতম পন্থা সরকার অবলম্বন করেছিল, সেটা বের হয়েছে এবং ওর সঙ্গে র্যাবের বাইরে অন্য বাহিনীও তো যুক্ত ছিল। এক্সট্রা জুডিশিয়াল কিলিং তো হয়েছে হাজার হাজার। তাহলে এই যে বাহিনীগুলো এটা করেছে, বাহিনীগুলোর যেমন দায় আছে, তাদের বিচার হতে হবে। নাম পরিবর্তন আমরা করছি, যা খুশি তাই করতে পারবো আমরা, তাদের দিয়ে এটা করিয়েছে কারা? রাজনীতিবিদরা তাদের বিনা ভোটে ক্ষমতায় থাকবার জন্য নির্দেশ দিয়ে এদেরকে করিয়েছে এটা। সুতরাং যারা করেছে সে যেমন অপরাধী, আবার এই গোটা রাষ্ট্র ব্যবস্থাকে পর্যায়ে যারা নিয়ে গেল তাদের বিচারটাও করতে হবে। তাদের ওই রাজনীতি ফিরে আসতে দেওয়া যাবে না। ফলে একদিকে আমার রাষ্ট্র কাঠামো, আমার প্রচলিত ধারার রাজনীতি, সেগুলি ফিরে আসতে দেওয়া যাবে না এবং তাদের বিচারের আওতায় আনতে হবে। এবং যেই টুলসগুলি ব্যবহার করে রাষ্ট্র পরিচালকের নামে যেই সব খুনিরা চেয়ারে বসেছিল তারা করেছে, তারাও কেন, তারা শপথ নিয়েছে জনগণের বন্ধু হিসেবে জনগণের কল্যাণে কাজ করবার জন্য, কোনো অবৈধ সরকারের নির্দেশ মেনে এটা করতে তারা বাধ্য ছিল না, কেন করলো? সুতরাং তাদেরও শাস্তির আওতায় আনতে হবে। এরপর হচ্ছে গিয়ে এই নামগুলির সঙ্গে যে কলঙ্ক লেপন হয়ে গেছে, যেমন আওয়ামী লীগ এখন একটা ঘৃণিত নাম। আওয়ামী লীগ নাম নিয়ে রাজনীতি করে এদেশে মানুষের ভালোবাসা অর্জন সম্ভব নয়। র্যাব বা এরকম এই বাহিনীগুলোর এই নাম অক্ষুণ্ণ রেখেও ভালো কাজ যতই করুক, যেই পরিবারের গুমের শিকার হয়েছে, যেই পরিবারে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে, যেই পরিবারে নারায়ণগঞ্জের মতো এরকম 7 খুনের মতো ঘটনা যাদের দগদগে আছে মনে, তারা এই র্যাব নাম শুনলেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে। সুতরাং এই নামটা অনেক মানুষের জন্য বহু বছর এদেশে একটা আতঙ্কের নাম হয়ে থাকবে। সেই জন্য নাম পরিবর্তনও লাগবে, সংস্কার লাগবে, পোশাক পরিবর্তন লাগবে এবং মানবিক পুলিশিং বলতে যা বোঝায় সেটাও লাগবে। শুধু এলিট কিংবা যে কোনো নামেই একটা বাহিনী করলো আর যাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে পারবো না বলে মৃত্যু পরোয়ানা দিয়ে মাঠে নামিয়ে দিল, ওই রাজনীতি এদেশে আর আসতে দেয়া যাবে না। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য আবারও ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার আজকে শেষ করব এখানে। আগামীতে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।